সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের জৈব রসায়ন নিয়ে সবার একটা আতঙ্ক থাকে, সবার একটা অনীহা থাকে যে জৈব যৌগটা আমি আনসার করব না। এত কষ্ট করে জৈব যৌগের প্রিপারেশান নিয়ে জৈব যৌগ ভালো করে যদি আনসার করতে না পারি কিংবা একটা যদি সন্দেহ থাকে, সেক্ষেত্রে হয়তো মার্কস ওঠার ব্যাপারটা কিছুটা সবার মধ্যে একটা ভীতির সঞ্চার করে। তো এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভাবা দরকার, সেটা হচ্ছে আমাদের প্রায় সময় জৈব রসায়ন থেকে সেকেন্ড পার্টে দুইটা কোশ্চেন সবসময় থাকে। সেই দুইটা কোশ্চেন যদি আমি বাদ দিয়েও আরও 8টা কোশ্চেনের মধ্যে আমার 6টা কোশ্চেনের একটা অপশান থাকে যে 6টা কোশ্চেন থেকে আমাকে 5টা কোশ্চেন আনসার করতে হবে। সেক্ষেত্রে আমাদের জৈব যৌগ বাদ দিলেও এমন কিছু সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমাদের আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেই দুইটা কোশ্চেনে জৈব রসায়ন থাকবে, সেই দুইটা কোশ্চেনের বাইরে আরও যে 6টা কোশ্চেন থাকবে যেগুলো অন্য চ্যাপ্টার থেকে দেওয়া, অর্থাৎ আমার চ্যাপ্টার 1, 2 তো জৈব যৌগ, 1, 3 এবং 4, এই 3টে চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক সময় জৈব রসায়নের ক, খ, জ্ঞানমূলক, প্রধানমূলক এটা ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি জৈব রসায়ন ভালো করে প্রিপারেশান না নিই, তাহলে জ্ঞানমূলক, অনুধাবনমূলকেও আমাদের সমস্যা থেকে যাবে। সেই জন্যই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ভালো প্রিপারেশানের জন্য, অর্থাৎ সেকেন্ড পার্টে ভালো করার জন্য আমার জৈব রসায়নের কোনো বিকল্প নাই। তার উপর আমরা যদি এমসিকিউর কথা চিন্তা করি, যেমন আমাদের 4টা চ্যাপ্টার থেকে যদি 25টা প্রশ্নের এমসিকিউ আসে, তাহলে সেক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টার থেকে 6টা, 4টা চ্যাপ্টার থেকে 6টা করে হলে 24টা, হয়তো কোনো একটা চ্যাপ্টার থেকে 7টা, তাহলে 25টা হয়। তো সবসময় তো আর সব চ্যাপ্টারের গুরুত্ব সমান না। অনেক সময় জৈব রসায়ন থেকে এমনও হয় যে আমার 25টা কোশ্চেন থেকে 7টা, 8টা তো থাকেই, এমনকি 9টা, 10টা, 11টা পর্যন্ত কোশ্চেন কিন্তু অনেক সময় হইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি যদি জৈব যৌগ বা জৈব রসায়ন ভালো করে প্রিপারেশান না নিই, তাহলে আমার বিশাল একটা অংশ গলত থেকে যায় এবং জৈব রসায়নের পার্টটা যদি আমি ভালো করে সুন্দর করে আনসার করতে না পারি, আমরা এমসিকিউতে বিরাট একটা মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের অনুরোধ করব, তোমরা অন্ততপক্ষে জৈব রসায়নটা ভালো করে যতটুকু পারো প্রিপারেশান নিবা, ভালো একটা প্রিপারেশানের জন্য। তো এই ক্ষেত্রে আমি আজকে একটা অ্যাটেম্প নিয়েছি যে আমি অন্তত জৈব রসায়নের 2023-এ বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নপত্রগুলোর এমসিকিউ এর সমাধান তোমাদেরকে দিব। তো এই ক্ষেত্রে সমাধানটা এই না যে আমি একটা প্রশ্ন বলবো, উত্তরটা বলে দিব, এটার উত্তর এই, সেটার মধ্যে তো আসলে কোনো কিছু জানার ব্যাপার থাকে না। আমি এমনভাবে প্রশ্নগুলো আলোচনা করব, হয়তো আমার ভিডিওটা একটু লেংদি হইতে পারে, কিন্তু তারপর সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এই কারণেই যে আমি যদি এই জিনিসগুলো, অর্থাৎ কোন প্রশ্নের আনসারটা কোন আঙ্গিকে করব, সেটা যদি অন্তত তুমি ভালো করে দেখতে পারো, বুঝতে পারো, তাহলে আমার জৈব রসায়নের এমসিকিউ আনসার করা খুব ইজি হবে। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের এখানে জৈব রসায়ন এমসিকিউ বোর্ড 2023। দেখে এমসিকিউ আনসার করার ক্ষেত্রে একটা তথ্য তোমাদেরকে দিই, যেটা অনেকেই হয়তো ওইভাবে জৈব রসায়ন আনসার করার জন্য নিজেকে প্রিপেয়ার করো না। সেটা হচ্ছে কি, এটা জৈব রসায়নের ক্ষেত্রে যে শুধু তা না, অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও, যেহেতু আমাদের কেমিস্ট্রি মানে সেখানে ম্যাথমেটিক্যাল অনেক টার্ম আছে, তারপরে এমনি কিছু প্রশ্ন আছে যেটা একবার দেখায় হয়তো আমি আনসারটা বলে দিতে পারি। তাহলে এক্ষেত্রে ধরো আমি 1 থেকে 25 পর্যন্ত, যেহেতু 25টা প্রশ্নের আনসার আমাকে 25 মিনিটে করতে হবে, তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু প্রশ্নের মধ্যে আমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। কোনো ম্যাথমেটিক্সে একটা অঙ্ক করতে হয়তো 2 মিনিট 3 মিনিটও চলে যায়। তাহলে আমি যদি স্বাভাবিকভাবে একটা প্রশ্ন অঙ্কের আনসার করতে 3 মিনিট, 4 মিনিট, এমনকি 5 মিনিট খেয়ে ফেলি, তাহলে আমার বিস্তর টাইম কিন্তু এখানে লস হয়ে যায়। ব্যাপারটা কি, এই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে আমার 1 থেকে 25 পর্যন্ত প্রথমে আমি একদম সিরিয়ালি চোখ বুলিয়ে যাব যে 1-এর উত্তরটা কী বা প্রশ্নটা কী। যদি এমন হয় যে 1-এর প্রশ্নটা আমার ম্যাথমেটিক্যাল একটা টার্ম যেটাকে আমাকে অঙ্ক করে করতে হবে, আমি যতই কনফিডেন্ট থাকি না কেন আমি অঙ্কটা ওই মুহূর্তে করব না। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব যেটাতে অঙ্কের কোনো টার্ম নয়, যেখানে আমাকে বেশি চিন্তা করতে হবে না।
তাহলে সেক্ষেত্রে যেমন একটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল দেখলেই তো আমি বুঝবো যে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বা যাদের ইলেকট্রন ঘাটতি আছে, সেরকম যৌগ দেখে, বা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই ধরনের প্রশ্নের আনসারগুলো খুব সহজে আমি 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ব্রেইনে চলে আসে। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি ওই প্রশ্নগুলোর আনসার প্রথমে করে ফেলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমার 25 মিনিটের মধ্যে মাত্র 8 কি 10 মিনিটে আমার মানে 15 বা 16টা কোশ্চেনের আনসার হয়তো হয়ে যেতে পারে, যদি আমি একবার চোখ বুলিয়ে যেই প্রশ্নগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম নাই শুধুমাত্র ওই আনসারগুলো করব। তাহলে এই ক্ষেত্রে হবে কি, হয়তো আমি 10 মিনিটে প্রায় 15টা আনসার করে ফেলছি বা 16টা 17টা আনসার করছি। তখন দেখা যায় আমার মাত্র 8টা প্রশ্নের জন্য আমার আরও 15 মিনিট বাকি থাকে। তো এই ক্ষেত্রে আমি অঙ্কের জন্য পর্যাপ্ত সময় পাবো, ধীরে সুস্থে করতে পারবো, অথবা চিন্তা করে করে আমার লাস্ট পর্যন্ত যেতে পারবো। কিন্তু যদি ওই ব্যাপারটা না করে তুমি ধরো আমি 1 থেকে 5-এর মধ্যে 5টাই আমার ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করা, তুমি চিন্তা করো যে না আমি 1 থেকে 5 অঙ্কগুলো করে তারপর অন্য কিছু ধরবো, তাহলে সেক্ষেত্রে দেখো 1 থেকে 5 পর্যন্ত আমার আনসার করতে গিয়ে যদি আমার 3 মিনিট করে আমার 15 মিনিট চলে যায়, তাহলে মাত্র 5টা প্রশ্নের আনসার করার জন্য আমার 15 মিনিট চলে গেছে। তার মানে আরও 20টা প্রশ্নের আনসার করার জন্য আমার মাত্র 10 মিনিট আছে। তখন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো হয়তো আমি পড়ারও সুযোগ পাবো না। তখন হয়তো আমার মানে এই 20টা প্রশ্ন 25টা প্রশ্নের ক খ গ ঘ দাগানো কোনো ব্যাপার না, কারণ আমি খুব দ্রুত চিন্তা করে দেন, আমি চিন্তা করার সময় নেই, চিন্তা করলে তো আমার 25টা প্রশ্নে দাগাইতে পারবো না। কিন্তু ওই 25টা প্রশ্নে আন্দাজে যদি তুমি মানে কোনো কিছু চিন্তা না করে যদি দাগাও, তাহলে হয়তো 25টা প্রশ্নে আনসার করা হবে, সেখানে 25-এ এমনকি 0ও পাইতে পারো। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় না পড়ে দাগাইতে হয়, কারণ পর্যাপ্ত সময় আমি অঙ্কে খেয়ে ফেলছি। তাহলে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ প্রথমেই 1 থেকে 25 পর্যন্ত আমি সিরিয়ালি চোখ বুলিয়ে যাব, যেটি একটু ক্রিটিক্যাল লাগতেছে সেটা বাদ, পরেরটাতে আসবো, তারপরে একটু ক্রিটিক্যাল এটা বাদ। কারণ অনেক সময় এমন হয় যে 1 থেকে 25 পর্যন্ত যেতে আমার কিছু প্রশ্নের উত্তর হয়তো আমি এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু 25 পর্যন্ত এমন অনেক ক্লু আছে যেগুলোর মধ্যে কিন্তু আমার ওই যেই প্রশ্নটা আমি পারছি না ওটার একটা ক্লু কিন্তু ওইখানে থেকে যেতে পারে। সেজন্য মানে ওয়াইজ ডিসিশন হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত থরলি চোখ বুলিয়ে যাও। যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়ালাম না, আমরা শুরু করব জৈব রসায়নের এই আমরা একদম শেষ বোর্ড এখানে যেটা আছে, আমরা যেটা পাচ্ছি সেটা ময়মনসিংহ বোর্ড 2023। তো এখানে আমি যে অঙ্ক মানে প্রশ্নগুলো বলবো এটা অ্যাকচুয়ালি আমার এই সঞ্জিত কুমার গুহের অর্থাৎ লেকচার প্রকাশনের বই থেকে আমি প্রশ্নগুলো বলবো। এখানে যে প্রশ্নপত্রটা দেওয়া আছে সেটা কোন সেট সেটা হয়তো বলা আছে গ সেট, কিন্তু তোমাদের হয়তো কোনো বইয়ে কিংবা টেস্ট পেপারে যদি মিলিয়ে পড়ো তাহলে গ সেট নাও মিলতে পারে, কিন্তু এই ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থাকবে। যেমন আমি প্রথম প্রশ্নের উত্তরটা যে এখানে পাচ্ছি, দেখো আগে ভাগেই বলে রাখি আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের মানে প্রশ্ন যখন বলবো সেটা কোন আঙ্গিকে এবং এটার রিলেভেন্ট আরও কিছু কথা বলবো, যাতে এইটার রিলেভেন্ট যে প্রশ্নগুলো আছে ওইটুকুও তোমরা আয়ত্ত করতে পারো। তাহলে আমার এই চ্যাপ্টার থেকে আমার মোট 1 2 3 4 5 6 7 মানে 7টা প্রশ্ন আমার ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমি একটু পড়ে শোনাই। অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় উৎপন্ন হয়। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, CH3CH2OH এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি অতিরিক্ত ইথাইল অ্যালকোহলকে বা ইথানলকে ইথাইল অ্যালকোহলও বলা হয়, ইথানলও বলা হয়, এবং এটার আরেকটা কিন্তু নাম আছে, এবং সেই নামটা আমার কার্বন এবং হাইড্রোক্সিল মূলক দিয়ে আমরা এই অংশটাকে কার্বনিল বলতে পারি। তাহলে এই যৌগটার নাম হচ্ছে মিথাইল কার্বিনল, মানে কার্বন এবং হাইড্রোক্সিল মূলক দিয়ে কার্বিনল বলা হয়। তাহলে এই অংশটা যদি কার্বিনল হয় তাহলে এটার নাম হবে মিথাইল কার্বিনল। যাই হোক, এটা আমার প্রসঙ্গ না, আমার প্রসঙ্গ হচ্ছে যে অতিরিক্ত ইথানল, তার মানে এখানে যদি আমি 2 অণু ইথানল নিই CH3CH2OH, অতিরিক্ত ইথানলকে যদি আমি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করি তখন 2 অণু ইথানল মিলে এখান থেকে একটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা হাইড্রোক্সিল মিলে 1 অণু পানি অপসারিত হয়। আমি যদি 1 অণু পানি এখান থেকে অপসারণ করি তাহলে দেখো আমাদের
এই অংশে হাইড্রোজেন চলে গেলে আর থাকবে CH3 CH2O এবং এখানে যদি OH চলে যায় তাহলে এখানে থাকবে CH2 CH3 এবং সাথে আমাদের যেহেতু পানি উৎপন্ন হয় তাহলে দেখো এই বিক্রিয়ায় আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সেই যৌগটা হচ্ছে ডাই ইথাইল ইথার, মানে এটা একটা ইথার, মাঝখানে ও থাকলে দুই পাশে যদি অ্যালকাইল মূলক থাকে তাহলে এই অংশের নাম হচ্ছে ডাই ইথাইল ইথার। তাহলে আমাদেরকে একটু করে চিন্তা করতে হবে যে অতিরিক্ত ইথানলকে যদি সালফিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ডাই ইথাইল ইথার। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হচ্ছে আবার মাঝে মধ্যে প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে ইথানলকে অতিরিক্ত সালফিক অ্যাসিডের সাথে, এটা ছিল অতিরিক্ত ইথানলকে সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ডাই ইথাইল ইথার উৎপন্ন হয়। আর যদি বলা হয় ইথানলকে দেখো CH3 CH2OH এটাকে যদি আমি অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করি, এখানে আবার অতিরিক্ত বললে সালফিউরিক অ্যাসিড 2 অণু নিতে হয় না, তখন হয় কি যে ইথানল থেকেই 1 অণু পানি অপসারিত হয়। ওইখানে হচ্ছে 2 অণু ইথানল মিলে 1 অণু পানি অপসারিত হয় যখন অতিরিক্ত ইথানল বলবো। আর যখন বলবে যে ইথানলকে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে, তখন এইখান থেকে 1 অণু পানি অপসারিত হয়। তবে এখান থেকে পানি অপসারণের ক্ষেত্রে OH মূলকটা যেই কার্বনের সাথে আছে সেই কার্বন থেকে যাবে এবং এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, এবং হাইড্রোজেনটা যেই কার্বনটা তার পাশের কার্বনে আছে বিটা কার্বন, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে OH গিয়ে এখনও পানি অপসারিত হবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন গেলে এখানে থাকতেছে আর CH2, তারপরে ডাবল বন্ড, এখানে OH চলে গেলে এখানেও থাকতেছে CH2 প্লাস H2O। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে অতিরিক্ত ইথানলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয় ইথার, আর যদি ইথানলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে দুটোই কিন্তু পানি অপসারণ হয়, তাহলে উৎপন্ন হয় অ্যালকিন। যদিও আমাদের এখানে আলোচনার যে বিষয়বস্তু সেটা প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা না। তাহলে এই সুযোগে আমরা এই প্রশ্নটা জেনে রাখলাম, কারণ আমার কোনো এক সময় কোনো একটা বোর্ডে প্রশ্ন আসছে এরকম যে ইথানল বিভিন্ন অবস্থায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিচের কোন কোন যৌগ উৎপন্ন করে। 1 নাম্বার ইথিন, 2 নাম্বার ইথার, 3 নাম্বার অ্যালকোহল একটা দিল। তাহলে ইথিনও উৎপন্ন হয় আবার ইথারও উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে আমাদের যে ইথানলকে বিভিন্ন অবস্থায়, অর্থাৎ অতিরিক্ত ইথানল যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে ইথার, আর যদি সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত হয় তখন উৎপন্ন হবে অ্যালকিন। তাহলে একটা প্রশ্ন গেল। এবার দেখো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, আমি যে প্রশ্নটা এখানে আনসার করা হয়েছে সেটা মুছে দিচ্ছি। তোমরা এই যেই বইয়ের রেফারেন্স দেখো, অর্থাৎ মানে সেটা টেস্ট পেপার হইতে পারে অথবা অক্ষরপত্র কিংবা আমাদের হাজারিনাগের বই যেটাই হোক না কেন, সেখানে কোনো একটা না একটা সেট দেওয়া হয়েছে, সেখানে এই 25টা প্রশ্নের মানে ইয়েটা পাবা তোমরা। তবে সেটা সিরিয়ালি থাকবে না। যেমন আমি এই প্রশ্নটা যেটা বলছি সেটা 2 নাম্বার প্রশ্ন ছিল। এবার 3 নাম্বার প্রশ্ন, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে? হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং সেখানে ক খ গ ঘ যে আনসার 4টা দেওয়া আছে, বেনজিন, ফেনল, ইথানেল, মিথানেল। বেনজিন এটা, ফেনল, ফেনল হচ্ছে এটা, এবং আরেকটা হচ্ছে ইথানেল CH3CHO, আরেকটা হচ্ছে মিথানেল HCHO। দেখো তাহলে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়াটা জানতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়াটা কি? সেটা হচ্ছে আমাদের যেসব যৌগের মধ্যে, একটু ভালো করে দেখো, CH3CO মূলক বা এটাকে এসিটাইল মূলক বা অ্যাসাইল মূলক বলা হয়, CH3CO মূলক বা 2 কিটোন মূলক, ঠিক আছে, 2 কিটোন মূলকও কিন্তু বলা হয়। 2 কিটোন মূলক যেসব যৌগে থাকে তারাই কেবল হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে দেখো আমার এই যৌগে HCHO, CH3CO মূলকটা এখানে নাই, সুতরাং এটা আমার এই বিক্রিয়া প্রদর্শন করবে না। তারপরে এইখানে তো এইখানে মানে কার্বন OH, তার মানে CH3CO মূলক এখানেও নাই, এখানেও নাই, আবার আছে কেবল এই যৌগে। কারণ এই যৌগটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে দেখো এই যৌগের সংকেত হবে CH3C ডাবল বন্ড OH। তাহলে আমাদের রিকোয়ার্ড যে ইয়েটা সেটা হচ্ছে এই যে CH3CO মূলকটা এখানে আছে, সুতরাং এটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে। এবং এই প্রসঙ্গে আমাদের আরেকটা জিনিস জানা থাকা দরকার যে হ্যালোফর্ম বিক্রিয়াটা কি অ্যাকচুয়ালি। তাহলে সেই বিক্রিয়াটা আমি এখানে লিখে দেখাচ্ছি। যেহেতু আমরা এটাই জানবো যে হ্যালোফর্ম বিক্রিয়া তারাই প্রদর্শন করে যাদের অ্যাসাইল মূলক বা 2 কিটোন মূলক আছে, কেবল তারাই হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে।
এবং হ্যালোফর্ম বিক্রিয়াটা দেখো আমাদের CH3CHO এইটা আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে আয়োডিন ছাড়াও অন্য হ্যালোজেনগুলো কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে, যেমন ক্লোরিন, ব্রোমিন। তবে ফ্লোরিন অতিরিক্ত মানে তড়িৎ-ঋণাত্মক মৌল বলে সেটা সাধারণত এই বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাহলে আয়োডিন যখন আমার এই যৌগের সাথে বিক্রিয়া করবে, আগে দেখে নিতে হবে আমার কোন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে এখানে যেহেতু CH3CA মূলকটা আছে, সুতরাং এটা প্রদর্শন করবে। তবে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা হবে CH3। এই যৌগটার নাম হচ্ছে আয়োডোফর্ম। দেখো একটু ভালো করে, আয়োডোফর্ম। তাহলে এখানে আয়োডোফর্মের একটা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হবে। আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ প্লাস, অর্থাৎ এখানে CH3 একটা কার্বন দিয়ে একটা আয়োডিন দিয়ে CH3 বা আয়োডোফর্ম তৈরি হয়েছে। আয়োডোফর্মের কালারটা হলুদ বর্ণের, এটা উৎপন্ন হয়। প্লাস আর কি উৎপন্ন হয় দেখো, যেহেতু এখানে 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বনের মধ্যে একটা কার্বন অলরেডি চলে গেছে, আর একটা কার্বন রয়ে গেছে, কিন্তু সেই কার্বন দিয়ে এই পটাশিয়াম দিয়ে HCOOK এই যৌগটা প্রস্তুত হয়, কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। আবার পটাশিয়াম আয়োডিনের সাথে পটাশিয়াম আয়োডাইড প্রস্তুত হয় এবং সাথে পানি উৎপন্ন হয়। এই যৌগগুলো উৎপন্ন হয়, কিন্তু আমাদের মূল যেটা সেটা হচ্ছে ওই আয়োডোফর্ম যেটা উৎপন্ন হয় হ্যালোজেন দিয়ে হ্যালোফর্ম, মানে ব্রোমিন দিয়ে ব্রোমোফর্ম, ক্লোরিন দিয়ে ক্লোরোফর্ম উৎপন্ন হয় বলে এটাকে আলাদা করে এটাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলা হয়। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল যে নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে আমাদের উত্তর হবে এইটা। এবং এই প্রসঙ্গে আমরা এটাও জানলাম যে এটা কিন্তু আমাদের ইথানল শনাক্তকরণে এই হ্যালোফর্ম বিক্রিয়া মানে ব্যবহৃত হয়, কারণ ইথানলের মধ্যেও কিন্তু CH3CO মূলকটা আছে এবং সেটা আয়োডিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়োডোফর্ম, পটাশিয়াম মিথানোয়েট, পটাশিয়াম আয়োডাইড এবং পানি উৎপন্ন করে। তাহলে আমাদের দ্বিতীয় ইয়েটা গেল। এখানে প্রশ্নটা ছিল 3 নম্বর প্রশ্ন, কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। এবার আসো আমাদের তৃতীয় যে কোশ্চেনটা আসছে, অর্থাৎ আমাদের এই জৈব রসায়ন থেকে ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয়। এখানে ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয়, এটা অবশ্য মানে মুখস্থ করা প্রশ্ন, কারণ আমার এখানে অ্যালকোহলের বিভিন্ন প্রকারভেদ আছে। পাওয়ার অ্যালকোহল, তারপরে এই যে রেক্টিফাইড স্পিরিট, তারপরে আরও বেশ কিছু মানে অ্যালকোহলের কয়েকটা শ্রেণী বিভাগ আছে। সেগুলো কোন অ্যালকোহলটা কীভাবে প্রস্তুত করে সেটার ওইটা ডিটেলস জেনে রাখবা। তবে আমাদের এখানে যেটা উত্তর, ইথানলের সাথে কোন যৌগটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয়, তার আনসার হচ্ছে ইথানলের সাথে বেনজিন যুক্ত করে সেটাকে পাওয়ার অ্যালকোহল উৎপন্ন করা হয়। সেই প্রশ্নটা নিজেরা একটু দেখে নিও। এইবার আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই 13 নম্বর প্রশ্ন। সেই প্রশ্নটা দেওয়া আছে যে CH3 বন্ড CH3 এটা ইথেন, এবং বলা আছে যে CH3 যৌগের সংকরীকরণ কোনটি। তার মানে আমরা জানি যে কার্বনের সংকরায়ন বা সংকরণ হয়। সংকরীকরণ যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় তাহলে সেটা সবসময় sp3, আবার কার্বন কার্বন যখন ডাবল বন্ড হবে সেটা হবে sp2, এটা হবে sp2। আর কার্বন কার্বন যখন ট্রিপল বন্ড হবে তখন সেটা হবে sp সংকরণ। তাহলে এখানে যেহেতু আমাদের প্রশ্ন যেটা দেওয়া আছে যে CH3 যৌগে কোন সংকরীকরণ হয়, তাহলে সেটার আনসার হবে sp3। আমাদের অন্যান্য যে উত্তরগুলো আছে সেগুলা একটা sp3, একটা sp2, একটা sp এবং আরেকটা হচ্ছে sp3d। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হবে sp3 গেল। এবার আমাদের এখানে 15 নম্বর প্রশ্ন যেটা আছে, তাহলে আমরা 15 নম্বর প্রশ্নটা একটু দেখি। 15 নম্বর প্রশ্নটা সামান্য ক্রিটিক্যাল আছে। সেই প্রশ্নটা হচ্ছে ক্লোরোফর্মের ক্ষেত্রে দেখো CHCl3 এই যৌগটা হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কিন্তু আমাদের রিভাইজ সিলেবাসে আছে, কারণ আমরা 2023 সালের প্রশ্নপত্র সেটাও কিন্তু রিভাইজ সিলেবাসের আন্ডারে ছিল। সেটা আমাদের অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু এক ধরনের অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই যৌগের মধ্যেও কিন্তু আমাদের অর্থাৎ এই যৌগটা শিখতে হবে, অনেকে কিন্তু এটা বাদ দেয় ক্লোরোফর্ম। তাহলে এখানে ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য শনাক্তকরণে সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়। তার মানে ক্লোরোফর্ম যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে বাইরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে COCl2 প্লাস HCl উৎপন্ন করে। তার মানে COCl2 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলে
সেখানে যদি আমি সিলভার নাইট্রেট দিই, সিলভার নাইট্রেট, তখন সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করে। তাহলে দেখো ক্লোরোফর্মটা যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তখন সে কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আর এই দুইটা পদার্থ উৎপন্ন করে না। তার মানে এই দুইটা পদার্থ যদি উৎপন্ন না করে তাহলে সেক্ষেত্রে আমার এই সিলভার নাইট্রেট দিলে সেটা সাদা অধক্ষেপ উৎপন্ন করবে না। তাহলে যখনই দেখব যে সিলভার নাইট্রেট দিয়ে সাদা অধক্ষেপ উৎপন্ন হয়, তার মানে ইতিমধ্যে আমার ক্লোরোফর্মটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস বা কার্বনিল ক্লোরাইড তৈরি হয় এবং সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এটা আমাদের প্রশ্ন যেটা বলছে যে ক্লোরোফর্মের ক্ষেত্রে শনাক্তকরণে সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়। কথা সত্য যে সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করা হয়। দ্বিতীয় উত্তরটা বলছে সংরক্ষণে 1% ইথানল যুক্ত করা হয়। মানে এই ক্লোরোফর্ম সংরক্ষণে 1% ইথানল যুক্ত করা হয়। তার মানে 1% ইথানল যুক্ত করলে তখন সে আর বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে না। তাহলে সেজন্য 1% ইথানল যোগ করে রাখা হয় ইথানল অর্থাৎ ক্লোরোফর্ম শনাক্তকরণ। এবং তৃতীয় প্রশ্ন যেটা লিখছে ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, ক্লোরোফর্মের সাথে অর্থাৎ ক্লোরোফর্মটা ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এবং সেই প্রশ্নের আনসারটা আমরা তার মানে 1, 2, 3 তিনোটাই আনসার হবে। এবার এই অংশ থেকে লাস্টে আমাদের আরও 2টা কোশ্চেন আসছে, সেই কোশ্চেনগুলো একটু হাতে কলমে আমি দেখাবো, তাহলে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এবং আমাদের এখানে ইতিমধ্যে আমরা 1, 2, 3, 4, 5টা প্রশ্ন আলোচনা করেছি। এইবার 23 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে, C4H8O যৌগের সম্ভাব্য সমাণু কয়টি? সমাণু দেখো আমরা সমাণু সম্পর্কে অনেক জানি যে সমাণু 2 ধরনের, গাঠনিক সমানতা, স্টেরিও সমানতা, আবার গাঠনিক সমানতা 5 ধরনের। তার মধ্যে একটা হচ্ছে চেইন সমানতা বা শিকল সমানতা, তারপরে অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টটোমারিজম, এবং তারপরে আবার আমাদের স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা যেটা আছে সেটা আবার 2 ধরনের সমানতা। তার মধ্যে একটা সমানতা হচ্ছে জ্যামিতিক বা সিস ট্রান্স সমানতা এবং আরেকটা হচ্ছে আলোক সমানতা বা আলোক সক্রিয় সমানতা, যেটাকে অপটিক্যাল আইসোমারিজম বলা হয়। তো আমাদের এখানে C4H8O যৌগের সম্ভাব্য সমাণু কয়টি? এখানে 2, 3, 4, 5 4টা উত্তর দিচ্ছে, কিন্তু এরা যেটা বলছে যে সঠিক উত্তর 10। আসলে সেটা কিভাবে হয় সেটা আমরা একটু করে দেখি যে C4H8O দিয়ে আমি কয়টা সমাণু তৈরি করতে পারি। প্রথম কথা হচ্ছে কোনো যৌগের সংকেত যখন C4H8O হয় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ আমার CnH2SnO এই টাইপের যদি হয় তখন সেই সমাণুটা দিয়ে আমরা অবশ্যই অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারবো। দেখো C4H8O এই যৌগ দিয়ে আমাদের কি তৈরি করা যাবে? অ্যালডিহাইড এবং কিটোন। কারণ সংকেতটা যদি CnH2SN, এটা দেখো CnH2SN, আর যদি সংকেতটা CnH2SN+2O হইতো তখন সেটা দিয়ে আমরা অ্যালকোহল এবং ইথার তৈরি করতে পারতাম। তাহলে এটা দিয়ে সম্ভাব্য অ্যালডিহাইড, সম্ভাব্য কিটোন কী তৈরি করা যায় সেটা একটু প্রথমে দেখো। আমরা কার্বন এখানে CH3, CH2, CH2, তারপরে CHO, এবং দেখো এখানে 1, 2, 3, 4 কার্বন, হাইড্রোজেন 3, 3, 2, 5, 5, 2, 7, 7 থেকে 8 C4H8O, এবং এই যৌগটার নাম হচ্ছে বিউটানেল। আমি যদি এই যৌগটাকে এইভাবে লিখি CH3 CH, এখানে একটা CH3 দিলাম, তারপরে আমরা CHO দিলাম, তাই দেখো এটাও কিন্তু এটার একটা সমাণু হতে পারে। কিভাবে? কারণ এই যৌগটা যেটা ছিল সেটা হচ্ছে আমার বিউটানেল 1, কিন্তু এই যৌগটা 1, 2, 3, কিন্তু দ্বিতীয় কার্বনে একটা আমার পার্শ্ব শিকল আছে, তাহলে এই যৌগের নাম 2-মিথাইল প্রোপানেল 1 বা 2-মিথাইল প্রোপানেল। তাহলে এইটা একটা সমাণু হতে পারে, এটা একটা সমাণু হতে পারে। এরপরে দেখো আমাদের অ্যালডিহাইডের মধ্যে হয়তো আমি এই 2টা সমাণু লিখলাম, এর বাইরে এটার কিন্তু আর তেমন কোনো সমাণু হইতে পারে না। এখন আসো এটার যদি আমি কিটোন তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার এটা একটা অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, এরপরে আমি 3 নাম্বার যদি লিখি CH3 CO CH2 CH3, তাহলে এটা একটা সমাণু হইতে পারে যেটা একটা কিটোন, 3, 3, 2, 5, 5, 3, 8, তার মানে C4H10O, তার মানে এটা একটা সমাণু। তবে আরেকটা সমাণু যেটা সেটা হচ্ছে আমার এই যৌগের একটা টটোমারিজম সমাণু হইতে পারে, এবং টটোমারিজম সমাণুটা কীরকম? সেটা হচ্ছে কার্বনের সাথে যে অক্সিজেনটা আছে
এখান থেকে হাইড্রোজেন এসে যদি অর্থাৎ CH3 C এখানে OH ডাবল বন্ড CH3 তাহলে এই যৌগেরও কিন্তু 3 3 একে 4 4 একে 5 5 3 8 C4H8O তাহলে এই সমানুটা হইতে পারে। তাহলে এই কয়েকটা যৌগের অর্থাৎ একটা এখানে দুইটা অ্যালডিহাইড একটা কেটোন আর এটা হচ্ছে ইনল যৌগ। তাহলে এখানে মানে যেই কথাটা লিখছে C4H8 যৌগের সম্ভাব্য সমাণু সঠিক উত্তর 10 লিখছে, এটা আসলে অ্যাকচুয়ালি 10 হবে না, এটা আমাদের উত্তর এটাই আছে, এটা 4 অর্থাৎ 4টা সমাণু এখানে সম্ভব। তাহলে আমি উত্তর দিব তখন C4H8O যৌগের 4টি সমাণু সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। তবে আরেকটা জিনিস আছে, যেমন আমি যদি কার্বন কার্বন এখানে কার্বন এখানে কার্বন ধরো 4টা কার্বন দিলাম, এখানে কোনো একটা জায়গায় একটা ডাবল বন্ড দিলাম, তারপরে OH দিলাম, তাহলে দেখো এই যৌগে আমার হাইড্রোজেন এখানে একটা, এখানে হাইড্রোজেন একটা, আবার এখানে হাইড্রোজেন একটা এবং এখানে হাইড্রোজেন দুইটা। যদি লিখি 1 2 2 2 4 4 2 6, এখানে যদি আমরা এই বন্ডটা না দিয়ে এখানে CH2 এখানে CH2 দিই, তাহলে দেখো এই অ্যালকোহলটা কিন্তু একটা অর্থাৎ চাক্রিক অ্যালকোহল, চাক্রিক, কিন্তু এটা তো আমাদের 2 2 2 4 4 2 6 6 2 8 C4H8O সেটা আছে কিন্তু, তার মানে এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোবিউটানল। সাইকেল অবস্থায় আছে, তাহলে সাইক্লোবিউটানলও কিন্তু আমাদের এই যৌগের একটা সমাণু হইতে পারে। অর্থাৎ আমাদের 1 2 3 4 5টা সমাণু এখানে সম্ভব এবং আমাদের উত্তর কিন্তু এখানে 2 3 4 5 দেওয়া আছে। তাহলে উত্তর হইতে পারে আমাদের এখানে কি 5টা সমাণু। তাহলে গেল আমাদের এইটার 5টা সমাণু সম্ভব হইতে পারে, গেল আমাদের এই প্রশ্নের আনসার। তাহলে এইবার দেখো এরপরে আমাদের ছোট্ট একটা প্রশ্ন আছে এবং এটা লাস্ট প্রশ্ন আমাদের এই বোর্ডের। তাহলে লাস্ট প্রশ্নটা কি, সেটা হচ্ছে যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। খুবই ইম্পর্ট্যান্ট আমাদের SN1 এবং SN2 আমাদের জৈব যৌগে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। SN1 শব্দের ফুল মিনিং হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কয়েকটা নাম হইতে পারে। তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, প্রথমে লিখছে সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন CH3X। হ্যাঁ, আমার SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রিটাই সবচেয়ে বেশি SN1 বিক্রিয়া প্রদর্শন করে। আমার এই উত্তরটা শুদ্ধ, তার মানে 1 নম্বর উত্তরটাকে আমি রাইট ধরে নিতে পারি। এবং 2 নম্বর যেটা উত্তর লিখছে পোলার দ্রাবকে ঘটে, আমার 2 নম্বর উত্তরটা পোলার দ্রাবকে ঘটে। হ্যাঁ, SN1 বিক্রিয়ায় আমার পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় বলে, আর পোলার দ্রাবক মানে যেখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, লাইক ডিজলভস লাইক একটা কথা আছে কেমিস্ট্রিতে, তাহলে সেই হিসেবে আমার এটা পোলার দ্রাবকে সহজে ঘটে, তার মানে 2 নম্বর উত্তরটা শুদ্ধ। এবং 3 নম্বর যেটা লিখছে অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয়, না, আমাদের অবস্থান্তর অবস্থার সৃষ্টি হয় SN2 বিক্রিয়ার ক্ষেত্রে, ওইখানে মধ্যবর্তী একটা ধাপ বা মধ্যবর্তী একটা অবস্থার সৃষ্টি হয় যেটাকে অবস্থান্তর অবস্থা বলে বা অস্থায়ী অবস্থা। সুতরাং এখানে আমাদের আনসার হবে 1 এবং 2। তাহলে দেখো ইতিমধ্যে আমরা 7টা প্রশ্নের আনসার করে ফেলছি এবং যতটুকু আমার বিশ্বাস যে এইভাবে যদি প্রত্যেকটা তোমাকে ক্লারিফিকেশান দিয়ে যে কোন অংশটা কিভাবে আনসার করব বা কোন প্রশ্নের উত্তরটা আমি কি ভাববো সেটা যদি ওইভাবে বলা হয়, তাহলে আশা করি জৈব রসায়নে তোমাদের কোনো ঘাটতি থাকবে না। তাহলে আমরা এইবার চলে যাব আমাদের পরবর্তী বোর্ড, অর্থাৎ সেটা হচ্ছে এই ময়মনসিংহ বোর্ডের পরেই আমরা যেটা পাচ্ছি সেটা দিনাজপুর বোর্ড 2023। দিনাজপুর বোর্ড 2023 দেখো আমি একটু করে লিখে দিই। দিনাজপুর বোর্ড 2023-এর প্রশ্নপত্র কয়টা আসছে সেটা একটু প্রথমে বলি, তারপর ধীরে ধীরে আলোচনা করব। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডে 1 2 3 4 5 6 7, তাও 7টা কোশ্চেন, মাঝে মধ্যে কম বেশি আসতে পারে এবং সেটা অর্থাৎ কোন প্রশ্নে আনসারটা কীভাবে করতে হবে। আমি কিন্তু বারবারই বলছি আমার ভিডিওর অর্থ এ না যে আমি একটা প্রশ্নের উত্তর দেখে ক কিংবা খ বলবো, আলটিমেটলি এটাতে কোনো লাভ হয় না। অর্থাৎ একটা প্রশ্নের আনসারটা সেটা কোন আঙ্গিকে বা কোনভাবে আনতে হবে সেটাই হচ্ছে আসল। তাহলে এইবার আমরা যেটা দেখব যে আমার এখানে দিনাজপুর বোর্ড 2023-এ প্রথম যে প্রশ্নটা আসছে এখানে সেট গ, বেনজালডিহাইড যৌগে কয়টি সিগমা বন্ধন আছে? খুব সুন্দর প্রশ্ন।
এই প্রশ্ন হচ্ছে 4, 9, 14, 15। তার মানে রেঞ্জটা এত বিশাল যে 4, 9, 14, 15। তাহলে কোনটা আনসার হবে সেটা আমাদেরকে বের করতে হবে। বেনজালডিহাইড যৌগে কয়টি সিগমা বন্ধন আছে? কয়টি সিগমা বন্ধন? তোমার দেখো বেনজালডিহাইড যৌগটা হচ্ছে এইটা, অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখানে ডাবল বন্ড আর এখানে CH ডাবল বন্ড ও, এটা হচ্ছে বেনজালডিহাইড যৌগ। অর্থাৎ বেনজিনের উপরে যদি CHO থাকে সেটা হচ্ছে বেনজালডিহাইড। তোমার একটা জিনিস চিন্তা করতে হবে, আমি এই যৌগটা এটা যদি আরেকটু মানে মডিফাই করে এইভাবে লিখি যে কার্বন, এখানে কার্বন, প্রত্যেকটা জায়গায় কার্বন আছে, 6টা কার্বন এখানে আছে, এই যে 6টা কার্বন দিলাম। তারপরে এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডাবল বন্ড, আবার এখানে সিঙ্গেল, এখানে ডাবল, মানে অল্টারনেট ডাবল বন্ড আছে। আবার এইখানে আবার সি এর সাথে H এবং এইখানে ডাবল বন্ড ও। আবার দেখো এখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে। এই যে এই হাইড্রোজেনগুলো অনেকে হিসাব করে না। আমাকে চিন্তা করতে হবে যে সিগমা বন্ধন কয়টি। প্রথমে দেখো যদি প্রশ্নটা আসতো যে বেনজালডিহাইড যৌগে পাই বন্ধন কয়টি, আমার যেখানে ডাবল বন্ড থাকে সেখানে একটা সিগমা একটা পাই, তাহলে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই, এখানে একটা পাই, মানে 3টা পাই বন্ধন, 3টাকে 4টা পাই বন্ধন এখানে। আর সিগমা বন্ধন কয়টা দেখো, আমার প্রথমে কার্বনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সিগমা বন্ধন এখানেই আছে। তারপরে 7টা 8টা 9টা 10টা 11টা সিগমা বন্ধন হয়ে গেল এখানেই। তারপরে 12টা 13টা 14টা, তার মানে এই বেনজালডিহাইড যৌগে আমাদের 14টা সিগমা বন্ধন আছে। আমি একটু লিখে দিই, 14টা সিগমা বন্ধন এবং আমার পাই বন্ধনের সংখ্যা 1 2 3 4, মানে 4টা হচ্ছে পাই বন্ধন আর 14টা হচ্ছে সিগমা বন্ধন। তাহলে এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে, কারণ আমি যদি এইটা না লিখে এইটা লিখি তখনও কিন্তু কার্বনের সাথে যে হাইড্রোজেনের কিছু বন্ধন আছে এটা কিন্তু আমাদের জানা থাকবে না। সুতরাং ওই স্ট্রাকচারটা দিয়ে যদি একটু সময় বেশিও লাগে আমি কনফার্ম হতে পারলাম যে হ্যাঁ আমার প্রশ্নের উত্তরটা শুদ্ধ হয়েছে। এবং এখানে আমাদের প্রশ্নের আনসার যেগুলো ছিল যে 4, 9, 14, 15, তাহলে এখানে আমাদের আনসার হবে 14টা সিগমা বন্ধন আছে। ক্লিয়ার? এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা আমাদের যেটা দেওয়া আছে, আলোক সমানতা প্রদর্শন করে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং শুধু ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলা অর্থাৎ আমরা যখন স্টাডি করব এক একটা প্রশ্নের উত্তর যখন পারবো নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হয় যে হ্যাঁ এই প্রশ্নের আনসারটা আমি ঠিকমতো আনসার করেছি এবং আমার উত্তর শুদ্ধ হয়েছে। যেমন পরবর্তী প্রশ্ন, আলোক সমানতা প্রদর্শন করে। দেখো আলোক সমানতা এটি কিন্তু আমাদের সমানতার একটা পার্ট, যে সমানতাটা হচ্ছে স্টেরিও সমানতার পার্ট। অর্থাৎ স্টেরিও সমানতা বা এটাকে ত্রিমাত্রিক সমানতা বলা হয়, কারণ সমানতা আমাদের দুই ধরনের, একটা গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও সমানতা। আবার স্টেরিও সমানতা দুই ধরনের, একটা হচ্ছে আলোক সমানতা আর একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টান্স সমানতা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আলোক সমানতা প্রদর্শন করার অন্যতম শর্ত হচ্ছে একটা কাইরাল কার্বন অবশ্যই থাকতে হবে। এবং কাইরাল কার্বনটা কি? কাইরাল কার্বনের বাংলা হচ্ছে অপ্রতিসম কার্বন, যেই কার্বনের চারপাশে 4টা ভিন্ন একযোজী পরমাণু বা মূলক থাকে। তো আমার এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে বিউট টু অল, আমি একটু লিখি। বিউট টু অল বলতে 1 2 3 4 কার্বন বিশিষ্ট 2, এইটার জন্য আমি OH দিলাম। আর বাকিগুলো দেখো এখানে আমি যদি এখানে CH3 লিখি, এখানে CH2 লিখি, তারপরে এখানেও CH3 লিখি এবং এখানে একটা H লিখি, দেখো আমাদের প্রথম উত্তরটাই কিন্তু আমি পেয়ে যাচ্ছি, বিউট টু অল এইটা। এবং এখানে খেয়াল করে দেখো তো এই কার্বনের চারদিকে যে 4টা মূলক আছে, একটা মিথাইল, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল এবং একটা ইথাইল, অর্থাৎ চারদিকে কিন্তু 4টা পরমাণু বা মূলক একযোজী মূলক কিন্তু আছে। সুতরাং এইটা আমার কি জ্যামিতিক আলোক সমানতা প্রদর্শন করবে, মাস্ট করবে। তবে আলোক সমানতা প্রদর্শন করার সময় যে যৌগটা ডানঘূর্ণি হবে সেটার সবার উপরে লিখতে হবে সবচেয়ে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট অংশটা, তারপর ডান দিকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে যদি কমে আসে তাহলে সেটা হচ্ছে ডানঘূর্ণি যৌগ। আর সবার উপরে সবচেয়ে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট অংশটা নিয়ে বাম দিকে ঘুরতে ঘুরতে যদি আস্তে আস্তে কমে আসে সেটা হচ্ছে বামঘূর্ণি যৌগ। ডানঘূর্ণি যৌগকে ডেক্সট্রো রোটেটরি বা ডি সমাণু বলা হয় এবং বামঘূর্ণি যৌগকে লেভো রোটেটরি বা এল সমাণু বা মাইনাস সমাণু বলা হয়। তাহলে আমাদের প্রথম উত্তরটা যেহেতু পেয়ে গেছি, আর পরের প্রশ্নটা পরের ইয়েটা মানে করার দরকার নাই। কিন্তু তারপরও যেমন দেখো এখানে বাকি উত্তরগুলো না কেন,
সেই জিনিসটাই যদি আমি মানে একটু দেখাই তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। কারণ এখানে আমার বারবারই বলছি, আমার উদ্দেশ্য কিন্তু উত্তরটা বলা না, একটা প্রশ্ন দেখে সেই প্রশ্নটার মধ্যে কী কী মানে চিন্তা আমার মাথার মধ্যে আসতে পারে ওই জিনিসগুলোই তোমাকে আয়ত্ত করতে হবে। এটাই হচ্ছে জৈব যৌগের মূল মানে পড়ার টেকনিক। আমার দ্বিতীয় যে উত্তরটা আছে 2 অ্যামিনো প্রোপেন। দেখো 2 অ্যামিনো প্রোপেন বলতে আমরা কি বুঝি, একটা দুইটা তিনটা প্রোপেন, সেখানে আবার অ্যামিনো গ্রুপটা আছে, তাহলে 2 অ্যামিনো গ্রুপটা NH2 সরি। তাহলে এই যৌগের যদি আমি হিসাব করতে যাই, এখানে একটা CH3 হবে, এখানে একটা CH3 হবে, আর এখানে একটা হাইড্রোজেন হবে সংকেত মেলানোর জন্য। তাহলে এইটা কিন্তু এটা কাইরাল কার্বন হইতে পারে না, কারণ এখানে দুইটা CH3 কিন্তু সেম, একটা NH2 একটা H আছে, কিন্তু এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে এই যৌগটা কিন্তু আলোক সমানতা প্রদর্শন করতো। তাহলে 2 অ্যামিনো প্রোপেন আমার আলোক সমাণু যৌগ হবে না। তাহলে এটা কারণ কাইরাল কার্বন না। কাইরাল কার্বন মানে কি, যেই কার্বনের 4টা পরমাণু বা মূলক ভিন্ন ভিন্ন, কোনো একটার সাথে অন্যটা মিলতে পারবে না। তাহলে দ্বিতীয় উত্তরটা যে শুদ্ধ না কেন সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের তৃতীয় উত্তর যেটা আছে সেটা আছে 2 ক্লোরো প্রোপেন টু অল। দেখো 2 ক্লোরো প্রোপেন টু অল, তার মানে 2 ক্লোরো প্রোপেন টু অল, তার মানে এখানে OH দ্বিতীয় কার্বনে, আবার ক্লোরিনও দ্বিতীয় কার্বন, কিন্তু বাকি যে দুইটা অংশ এখানেও CH3 থাকবে, এখানেও CH3 থাকবে। তাহলে এই যৌগটাও আলোক সমানতা হওয়ার প্রশ্নে ওঠে না, কারণ এটা ভিন্ন, এইটা এই দুইটা থেকে ভিন্ন, কিন্তু এইটা তো এটার সেম, সুতরাং এইটাও আলোক সমানতা প্রদর্শন করবে না। তাহলে এইটাও আলোক সমানতা প্রদর্শন করে না, তাহলে আমাদের এই উত্তরটা বাদ। যদিও আমরা আগেই বলছি আমার উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে 1 নম্বর উত্তরটা। তারপরের যে 3 হাইড্রোক্সি প্রোপানেল, যখনই আমরা এই ধরনের যৌগ পাবো তখন প্রোপানেলের জন্য আমার CH মূলকটা থাকবে, আর এটা যদি 1 নম্বর কার্বন হয়, 2 নম্বর 3 নম্বর 3 হাইড্রোক্সি, তার মানে এখানে OH, তাহলে এখানে আমার হাইড্রোজেন হবে 2টা, তারপরে এইখানেও হাইড্রোজেন হবে 2টা। তার মানে এখানে এমন কোনো কার্বন নাই যে কার্বনের 4টি পরমাণু বা মূলক ভিন্ন। যেমন এই কার্বন যদি ধরি, হাইড্রোজেন 2টা সেম, আবার এই কার্বন ধরি তাও হাইড্রোজেন 2টা সেম, আর এই কার্বনে একটা হাইড্রোজেন একটা ডাবল বন্ডে ও, সুতরাং এইটাও আমাদের আনসার হবে না। তাহলে এটা আনসার আমাদের প্রথম যে আনসারটা বলছি আমি বিউট টু অল, সেটাই কিন্তু আমাদের এটার আলোক সমানতা প্রদর্শন করে সেই যৌগটা চলে আসছে। এরপরে আমাদের যেটা আছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং মানে লেংদি একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নের আনসার করতে গেলে তোমাদের এখানে অনেক কিছু চলে আসবে, কারণ আমার জৈব রসায়নে বেশ কিছু টপিক আছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমার মানে সৃজনশীলের জন্য লাগে। আমাদের প্রশ্নটা একটু লেংদি দিছে। প্রশ্নটা হচ্ছে এরকম, CH3 তারপরে আবার লেখা আছে ডাবল বন্ড ডাবল বন্ড আবার C, তারপরে আবারও CH3 এই যৌগটা যখন আমাদের ওজনের সাথে বিক্রিয়া করে এবং ওজনের সাথে বিক্রিয়াগুলো সাধারণত কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া হয়, এবং লেখছে এখানে একটা যৌগ প্রস্তুত হবে, এবং এই যৌগটাকে যখন আমি জিঙ্ক এবং পানির উপস্থিতিতে বিক্রিয়া করব তখন আমাদের 2B প্লাস জিঙ্ক অক্সাইড প্রস্তুত হবে। তার মানে 2B কথার অর্থ কী, মানে B এমন একটা যৌগ প্রস্তুত হবে যেই যৌগটা দুইটা একই ধরনের যৌগ প্রস্তুত হবে। এবং দেখো এইখানে যেই যৌগগুলার অ্যালকিনগুলা অর্থাৎ আমাদের এই দুই পাশে সমান জিনিস থাকে, সেই পাশে কিন্তু অর্থাৎ একই যৌগ দুইটা উৎপন্ন হয়। এখন আমি যদি এই যৌগটাকে সাজিয়ে লিখি তাহলে যৌগটা হবে কীরকম, দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, তারপরে এই কার্বনে দুইটা CH3 আছে, এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3 বা মিথাইল, আবার এইদিকে একটা মিথাইল এবং এইদিকে একটা মিথাইল আছে। এই যৌগের অ্যাকচুয়ালি গঠনটা হচ্ছে এরকম। আমি যখন এটার সাথে ওজনের বিক্রিয়া করব তখন আমাদের মধ্যবর্তী যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটা হবে এরকম, CH3 কার্বন, এখানে মিথাইল, এবং এখানে কার্বন লিখে এখানে মিথাইল লিখব, এবং এখানেও মিথাইল লিখব। কিন্তু আমার ওজন যেটা আছে সেই ওজনের অক্সিজেনটা এই দুইটার মাঝখানে যুক্ত হবে, আর দুইটা অক্সিজেন এখানে দুইটার মাঝখানে এইভাবে যুক্ত হবে। তাহলে এখানে যে মধ্যবর্তী যৌগটা হবে এই যৌগটার নাম কি? আমাদের দেখো প্রথমে আমার যে যৌগটা আছে সেই যৌগটার নাম হচ্ছে 2,3-ডাইমিথাইল বিউট 2 ইন, কারণ 1 2 3 4
বিউটেন, কিন্তু ডাবল বন্ড আছে বলে বিউটিন, এবং সেই ডাবল বন্ডের বিউটিনটা 2 নম্বর কার্বন আছে। তাহলে এই যৌগের নাম হচ্ছে 2,3-ডাইমিথাইল বিউটিন 2। তাহলে এটা যখন ওজনের সাথে বিক্রিয়া করবে তখন ওই নামের সাথে ওজোনাইট কথাটা যুক্ত হবে। তাহলে এটা উৎপন্ন হবে 2,3-ডাইমিথাইল বিউটিন 2 ওজোনাইট, ওই যৌগটা উৎপন্ন হবে। এটার সাথে যখন আমি প্লাস জিঙ্ক দিব তখন দেখো এই অংশ ভেঙে একটা যৌগ তৈরি হবে, এই অংশ ভেঙে যৌগ তৈরি হবে। তাহলে এই অংশটা ভেঙে যে যৌগটা তৈরি হবে সেটা হবে CH3CO CH3, আবার এই অংশ ভেঙে যে যৌগটা তৈরি হবে সেটাও CH3CO CH3, অর্থাৎ আমার একই যৌগ দুইটা তৈরি হবে। এখানে 2B যেটা লিখছি, বি মানে এখানে কিটোন প্রোপানন এবং সাথে জিঙ্ক অক্সাইড প্রস্তুত হবে। এটা অর্থাৎ আমরা উদ্দীপক দেখে প্রথমে আইডিয়া করে নিতে হবে। এবার কিন্তু এখান থেকে প্রশ্ন যেটা বলছে যে উপরের বিক্রিয়ায় উৎপন্ন বি, মানে এই বি যৌগটা যেটা একটা কিটোন, এটার নাম প্রোপানন হইতে পারে, অথবা এটাকে ডাইমিথাইল কিটোনও বলতে পারি, অথবা এটার আরেকটা নাম আছে এসিটোন, যে এসিটোনটা ওই যে মেয়েদের নেল পলিশ রিমুভার হিসেবে ব্যবহৃত হয়। তোমরা নেল পলিশ রিমুভারের মানে ইনগ্রেডিয়েন্টগুলো দেখবা, ওইখানে লেখা আছে যে এটা নেল পলিশ রিমুভারের প্রধান যে উপাদান সেটা হচ্ছে এসিটোন বা প্রোপানন অথবা ডাইমিথাইল কিটোন। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্ন 1 নাম্বার অর্থাৎ বি 2,4-DNPH এর সাথে হলুদ কমলা অদক্ষেপ সৃষ্টি করে। হ্যাঁ করে, কারণ কিটোন এবং অ্যালডিহাইড দুইটাই 2,4-DNPH পরীক্ষাটা দেয় এবং 2,4-DNPH এর সাথে হলুদ বর্ণের বা কমলা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে। আমি আর ডিটেলস এখানে যাচ্ছি না। তারপরে টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ সৃষ্টি করে না, করে না, কারণ অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া মানে দর্পণ উৎপন্ন করে এবং সেই জন্য ওটা অ্যালডিহাইড শনাক্তকরণ পরীক্ষা। টলেন বিকারকের পরীক্ষা বা এটা সিলভার দর্পণ পরীক্ষা, এবং সিলভার দর্পণ পরীক্ষাটা সাধারণত অ্যালডিহাইড দেয়, কোনো কিটোন দেয় না। তার মানে এই কিটোনটা তাহলে আমাদের ডিএনপিএইচ পরীক্ষা দিবে, কিন্তু টলেন বিকারকের সাথে পরীক্ষা দিবে না। এবং তৃতীয় যেটা লিখছে বি এর ক্লিমেনসন বিজারণে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি করে। তাহলে এই যে বি এর ক্লিমেনসন বিজারণ, এখন ক্লিমেনসন বিজারণটা কি? যে কোনো অ্যালডিহাইড বা কিটোন জায়মান হাইড্রোজেনের সাথে যদি বিক্রিয়া করে এবং সেই জায়মান হাইড্রোজেনটা তৈরি হয় জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যে জায়মান হাইড্রোজেন আছে সেই জায়মান হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখানে দেখো CH3 CH2 CH3, তার মানে এখানে প্রোপেন উৎপন্ন হবে এবং সাথে H2O উৎপন্ন হবে। এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন এক্সট্রা যুক্ত হয়েছে বলে এখানে 4 হাইড্রোজেন দিতে হয়। তার মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া, যে কোনো কার্বনিল যৌগ সেটা অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। আমার জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন যে জায়মান হাইড্রোজেন আছে সেই জায়মান হাইড্রোজেনের সাথে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন তৈরি করে এবং এটাকে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমাদের উত্তরটা অর্থাৎ 1 এবং 3 দুইটা উত্তর শুদ্ধ, যেটা ডিএনপিএইচ এর সাথে পরীক্ষা দেয়, আবার এটার মানে ক্লিমেনসন বিজারণে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হয় এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে প্রোপেন তৈরি হয়। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন উত্তর এবং এটা শেষ হলো। নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এটা মজার একটা প্রশ্ন, কারণ এইখান থেকে একদম প্রায় প্রতিবারই আমার বিভিন্ন বোর্ডে এটা প্রশ্ন আসে যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক। এবং অর্থপ্যারা নির্দেশকের আরেকটা নাম হচ্ছে এদেরকে বেনজিন বলা হয়, সক্রিয়কারীমূলক বলা হয়। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারাই মানে প্রশ্নগুলো অর্থাৎ আমার ভিডিওটা পুরোপুরি দেখো তারা অন্তত আমার ওই ভিডিওর নিচে কমেন্ট করবে যে তোমাদের এই ভিডিওটা দেখে কতটুকু তোমরা উপকৃত হলে, বা এই টাইপের আমি আরও ভিডিও তোমাদের জন্য তৈরি করব কিনা, যেটা দেখে অন্তত তোমরা অন্তত উপকৃত হবে। সেই জন্যই আমি বারবারই অনুরোধ করব অন্তত কিছু লিখবা, সেটা গঠনমূলক, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, সবগুলো জিনিস আমি পজিটিভলি নিব, কোনো নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে দেখার দরকার নেই। আর তোমরা স্টুডেন্ট সুলভ আচরণটাই করবা ইনশাল্লাহ। নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? দেখো আমার এখানে যে ইয়ে আছে তার মধ্যে একটা দেওয়া আছে সায়ানাইড, এটা অর্থপ্যারা নির্দেশক কিনা। তারপরে দেওয়া আছে CHO, তারপরে দেখা যাচ্ছে OCH3, এটা মিথক্সিমূলক। এবং তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে NO2। দেখো এটা বের করার একটা সিস্টেম হচ্ছে, আমার বেনজিন রিং যেই কার্বনের সাথে যুক্ত থাকবে, বেনজিন রিংয়ের সাথে যেই মূলকটা যুক্ত থাকবে সেটার অংশবিশেষের সাথে যদি কার্বনের সাথে যেমন নাইট্রোজেনের ট্রিপল বন্ড, আবার এখানে কার্বনের সাথে অক্সিজেনটা হাইড্রোজেনটা সিঙ্গেল বন্ডে থাকলো, অক্সিজেনটা ডাবল বন্ড, আবার এইখানে কিন্তু ও এর সাথে
আমার এই যে দেখো ও এর সাথে আমার কার্বনের যে বন্ডটা আছে সেটা কিন্তু সবগুলা সিঙ্গেল বন্ড। আবার এইখানেও NO2-তে আমার অক্সিজেনটা ডাবল বন্ড এবং এই অক্সিজেনটা এইভাবে যুক্ত আছে। তার মানে দেখো প্রায় সবগুলোতে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আছে। এখানে ত্রিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আবার এখানেও দ্বিবন্ধন। কিন্তু এই যৌগে বেনজিন রিং যে অংশের সাথে যুক্ত আছে সেই অক্সিজেনের সাথে কোথাও কিন্তু ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নাই। সুতরাং আমাদের অর্থপ্যারা নির্দেশক হবে এটা, এবং এটাই বেনজিন বলয়ের সক্রিয়কারী মূলক হবে। তাহলে বাকি তিনটা হচ্ছে মেটা নির্দেশক এবং এদেরকে বেনজিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক বলে। তাহলে আর ডিটেলস আমি এখানে যাচ্ছি না, আমার উত্তরটা পেয়ে গেছি। এরপরে আমাদের যে প্রশ্নটা আমাদের প্রায় মানে শেষ পর্যায়ে, আমি দুইটা বোর্ড করে যদি করি তাহলে হয়তো তোমাদের সেটা লাভ হবে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমি আবারও বলি, এখন কিন্তু আমরা আলোচনা করতেছি আমাদের দিনাজপুর বোর্ড 2023। আমি ইতিমধ্যে ময়মনসিংহ বোর্ড 2023 আলোচনা করেছি, এবার দিনাজপুর বোর্ড। আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে A+HNO2, তারপরে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে লেখা আছে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা হয়, এবং সেখানে B+H2O এই যৌগটা লিখছে। দেখো এটা বিশেষ একটা বিক্রিয়া, এবং এই বিক্রিয়াটা এখানে A6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন লিখে দিচ্ছি, A6 কার্বন বিশিষ্ট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন। অর্থাৎ আমাদের এই যৌগটা অ্যাকচুয়ালি NH2, যেটাকে আমরা অ্যানিলিন বলি, অ্যানিলিন বা এটার কয়েকটা নাম আছে। এটাকে অ্যামিনো বেনজিনও বলা হয়, বা এটাকে ফিনাইল অ্যামিনও বলা হয়। ফিনাইল অ্যামিন বা অ্যামিনো বেনজিন বা অ্যানিলিন, এটা যখন আমি নাইট্রাস অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করব, তখন আমাদের বি যেই যৌগটা উৎপন্ন হবে সেটা অ্যাকচুয়ালি বেনজিন রিংয়ের মধ্যে যে N2Cl এটা উৎপন্ন হবে, এবং N2Cl যেটা আছে এই যৌগটাকে বলা হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। খুব সুন্দর একটা নাম। আমরা যদি একটু এখানে দেখি এটার নাম কি হয়েছে, দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং এই নামটার পিছনে একটা বেশ সুন্দর ইতিহাস আছে, সেই জিনিসটা যখন বলবো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড জিনিসটা কি? এই যৌগটা যেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করা হয়। কারণ এই টেম্পারেচার যদি মেনটেন না করি তাহলে এই যৌগটা যেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড সেটা কিন্তু ফেনলে পরিণত হয়, ফেনল বা কার্বলিক অ্যাসিড। কিন্তু এই ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করার যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার একটা বিশেষ নাম আছে। এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া, বা ইংরেজিতে এটাকে ডায়াজোটাইজেশন রিঅ্যাকশন বলা হয়। ডায়াজোকরণ বিক্রিয়া, এবং আমাদের বেশ কয়েকটা পরীক্ষা আসছে ডায়াজোকরণ বিক্রিয়া লিখো। তাহলে সেটা হচ্ছে এটা যে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যানিলিন যখন সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এই নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে সেটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং সাথে পানি উৎপন্ন হয়। দেখো কিছুক্ষণ আগেই বলছিলাম বা ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম কীভাবে হয়েছে? ডায়াজোনিয়াম মূলত ডাই যোগ অ্যাজো যোগ ওনিয়াম কয়েকটা শব্দ মিলে কিন্তু এটা হয়েছে। প্রথম কথা হচ্ছে ডাই শব্দের অর্থ হচ্ছে 2, আর অ্যাজো কথাটা কোত্থেকে আসছে দেখো, অ্যাজোট শব্দের অর্থ হচ্ছে, এ শব্দের অর্থ হচ্ছে নট, আর জোট শব্দের অর্থ হচ্ছে লাইফ, নট লাইফ। মানে নাইট্রোজেন যখন প্রথম আবিষ্কৃত হয়েছে, নাইট্রোজেনের বাষ্প গ্রহণ করে বেশ কিছু প্রাণী মৃত্যুবরণ করছে, সেই জন্য নাইট্রোজেনের আরেক নাম এজোট বা অ্যাজো বলা হয়, অর্থাৎ নট লাইফ, যেটা জীবন ধ্বংস করে। তাহলে এখানে যেহেতু নাইট্রোজেন 2টা আছে সেই জন্য ডাই অ্যাজো, মানে 2টা অ্যাজো বা 2টা নাইট্রোজেন। আর এটার গন্ধটা আমাদের পেঁয়াজের গন্ধের মতো গন্ধ বিশিষ্ট বলে অনিয়ন থেকে অনিয়াম আসছে, তার মানে সেই জন্য এটার নাম হচ্ছে ডাই অ্যাজো অনিয়াম ক্লোরাইড। তাহলে এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়, এবং এটা আমার 1 ডিগ্রি অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন শনাক্তকরণে ব্যবহৃত হয়। আমার অ্যারোমেটিক অ্যামিনটা নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলেই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। কিন্তু প্রশ্নটা এখনও আসে নাই যে এই বিক্রিয়াটা হয়ে উদ্দীপকের বিক্রিয়াটির নাম কার্বিল অ্যামিন পরীক্ষা, তারপর হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ডায়াজোকরণ বিক্রিয়া, উডস বিক্রিয়া। ইতিমধ্যে আমি উত্তরটা পেয়ে গেছি, এটাকে ডায়াজোকরণ বিক্রিয়া বলা হয়। তারপরে
এরপরের প্রশ্ন যেটা আছে উদ্দীপকের মানে এই একই উদ্দীপক দিয়ে আরেকটা প্রশ্ন করছে, উদ্দীপকের বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। হ্যাঁ, বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, কারণ প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এই বিক্রিয়ার দ্বারা শনাক্ত করা যায়। তারপরে দ্বিতীয়, এর নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। এর নাইট্রেশন, এ কোনটা? এই যে এ যৌগটা হচ্ছে আমার এনিলিন, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, কারণ এর এই যে দেখো এ যেটা আছে এনিলিন, এইটার নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়। এখানে অনেকে কিন্তু এই জিনিসটার আনসার ভালোভাবে দিতে পারে না, কারণ এইখানে আমার এ যৌগটা যেহেতু এনিলিন এবং NH2 মূলকটা আমরা জানি যে অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলের সক্রিয়কারী মূলক। তার মানে বেনজিন বলের সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক হলে নাইট্রেশন বিক্রিয়ায় অর্থ এবং প্যারা অবস্থানে পাওয়া যাওয়ার কথা, কারণ যেহেতু এটা অর্থপ্যারা নির্দেশক। কিন্তু এটা একটা স্পেশাল বিক্রিয়া এবং এই প্রশ্নটা প্রায় আসে যে এনিলিনে NH2 মূলক থাকা সত্ত্বেও যেটা অর্থপ্যারা নির্দেশক, এটা নাইট্রেশন বিক্রিয়ায় কেন মেটা উৎপাদ পাওয়া যায়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার ঢাকা বোর্ড 2023 এই প্রশ্ন আসছে। এটা কি? সেটা হচ্ছে যখন নাইট্রেশন বিক্রিয়া করব আমরা, যদিও আমরা আগেই বলছি NH2 মূলকটা কিন্তু অর্থপ্যারা নির্দেশক, কিন্তু এটা যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ওই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আয়নটা NH2 এর এই মূলকটার সাথে, অর্থাৎ এই একজোড়া ইলেকট্রনের সাথে এটা হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়ে NH3 প্লাস এই আয়নটা উৎপন্ন করে এবং এইটাকে বলা হয় এনিলিয়াম আয়ন। যখন এনিলিয়াম আয়ন উৎপন্ন হয়ে যায় তখন কিন্তু এটা আর নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন থাকে না। তো মুক্ত জোড় ইলেকট্রন না থাকলে সেটা বেনজিন বলয়কে সক্রিয় করে না, ফলে এটা তখন মেটা নির্দেশক হয়। তো মেটা নির্দেশক হলে তখন নাইট্রোমূলকটা মেটা পজিশনে পাওয়া যায়। সেজন্য আমাদের এখানে বলছে যে এর নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায়, তার মানে আমাদের দ্বিতীয় উত্তরটা শুদ্ধ। এবং আমাদের তৃতীয় উত্তরটা দেখছে বি হতে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। আমার বি যে যৌগটা, অর্থাৎ আমার এই যে N2Cl, এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এমন একটা যৌগ যে যৌগ থেকে অলমোস্ট আমার প্রায় সব যৌগই তৈরি করা যায়। বেনজিন ফেনল তৈরি করা যায়, বেনজিন তৈরি করা যায়, ক্লোরোবেনজিন, আয়োডোবেনজিন, ব্রোমোবেনজিন, বিভিন্ন হ্যালোবেনজিনগুলো তৈরি করা যায়। তার মানে এই বিক্রিয়া থেকে আমার, অর্থাৎ বি যৌগ থেকে ক্লোরোবেনজিন তৈরি করা যায়। অর্থাৎ আমার এখানে উত্তর কিন্তু তিনোটা শুদ্ধ, কারণ আমার বিক্রিয়াটি প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া, এর নাইট্রেশন মেটা উৎপাদ পাওয়া যায়। আর এটা আমার এই বোর্ডের সর্বশেষ যে প্রশ্নটা আছে, আমি আশা করছি এই ধরনের আলোচনা তোমাদের জন্য খুব ফ্রুটফুল। তোমরা অন্তত ভিডিওগুলো দেখে কিছু কিছু প্রশ্নের উত্তর, কারণ এই জিনিসগুলো যখন তোমার অন্য প্রশ্নে কমন পড়ে যাবে তখন খুব সহজেই তুমি চিন্তা করবে, হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা তো আমি কিভাবে অর্থাৎ আনসার করতে হয় সেই জিনিসটা জানি। আমরা যেটা প্রশ্ন এখানে আছে 25 নম্বর প্রশ্ন, এবং সেটা হচ্ছে বেনজিনের সাথে যখন আমার CH3COCl এই যৌগটার নাম হচ্ছে ইথানয়েল ক্লোরাইড, এবং এইটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি এটা বিক্রিয়া হয় তাহলে এখানে এই পর্যন্ত লিখছে, কিন্তু আমাদের পরবর্তীতে যে যৌগ লিখছে A+ হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু এই যৌগটা কি হবে? এই যৌগটা এখানে যে অংশটা পজিটিভ আয়ন আছে এটা নেগেটিভ, পজিটিভ অংশটা এখানে হাইড্রোজেনকে সরাবে এবং সরিয়ে আমার যেই যৌগটা তৈরি করবে, এবং সেই যৌগটা হবে COCH3, এই যৌগটা প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ আমাদের এখানে উদ্দীপকে যেটা এ লিখছে সে এ যৌগটা হবে এটা। তো এ যৌগটা এটা, এই যৌগের কয়েকটা নাম আছে এবং সেই কয়েকটা নাম কি? সেটা হচ্ছে আমার ফিনাইল মিথাইল কিটোন, বা এটাকে এনিসল বলা হয়। তাহলে আমার ফিনাইল মিথাইল কিটোন যদি হয়, না সরি এনিসল না, এসিটোফেনন বলা হয়। এই যৌগটাকে এসিটোফেনন বা ফিনাইল মিথাইল কিটোন, মিথাইল ফিনাইল, মিথাইল আগে হবে কারণ মিথাইলের এমটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে আর ফিনাইলের পিটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে পরে, তাহলে মিথাইল ফিনাইল কিটোন বা এটার আরেক নাম হচ্ছে এসিটোফেনন। কিন্তু আমাদের প্রশ্ন যেটা বলছে এই বিক্রিয়াটি, তার মানে এই বিক্রিয়াটা যেহেতু ইলেকট্রোফাইলটা এখানে হাইড্রোজেনকে সরিয়ে হচ্ছে, সেজন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা আমাদের প্রশ্নে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া একে কতে আনসার আছে, সুতরাং এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলে রাখি, আমাদের ভিডিওটা প্রায় শেষ, আমি একদম লাস্ট যেটা বলতেছি সেটা হচ্ছে জৈব যৌগে আমাদের দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া যখন একাধিক যৌগ মিলে একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয় সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া।
এবং সংযোজন বিক্রিয়ার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। এগুলোর ডিটেলস হয়তো আমি যখন প্রশ্ন আসবে এরকম বলবো, কিন্তু ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া অ্যাকচুয়ালি অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 অথবা CH ট্রিপল বন্ড CH, এই যৌগগুলো সাধারণত ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর যত অ্যালডিহাইড কিটোন আছে CH3CHO অথবা CH3COCH3, তার মানে অ্যালডিহাইড কিটোনগুলো সাধারণত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে সংযোজন বিক্রিয়া যে দুইটা ক্যাটাগরি আছে, ইলেকট্রোফিলিক সংযোজন দেয় অ্যালকিন অ্যালকাইন, আর নিউক্লিওফিলিক সংযোজন দেয় অ্যালডিহাইড কিটোন। আর অন্যদিকে আমাদের একইভাবে প্রতিস্থাপন বিক্রিয়া যেটা আছে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়াও দুই ধরনের। প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়াটা একইভাবে দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অলরেডি আমরা আলোচনা করছি, যে বেনজিনের কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটা ধরলাম, বলতে ভুলে গেছি, এই বিক্রিয়াটার নাম ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। যদি এখানে CH3Cl হইতো তখন সেটা হইতো ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, আর এটা অ্যাসাইলমূলক বলেই এটাকে অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। তার মানে বেনজিনের যে 5টা বিক্রিয়া আছে সবগুলো কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। একটা হচ্ছে হ্যালোজেনেশন, তারপরে নাইট্রেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন এবং সালফোনেশন বিক্রিয়া। আর আমাদের আরেকটা জিনিস বাকি আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড CH3CH2Cl, এটা যখন আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তখন এই হাইড্রোক্সিলটা নেগেটিভ আয়নটা এই ক্লোরাইডকে সরাবে, তাহলে সরিয়ে CH3CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্রস্তুত হলো। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু নেগেটিভ নিউক্লিওফাইলটাই প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাইছে বলে এটাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের, একটা ইলেকট্রোফিলিক একটা নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিক বিক্রিয়াটা দেয় আমাদের বেনজিনের যত বিক্রিয়া আছে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সবগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে যে অ্যালকোহল উৎপন্ন হয়, যেটা SN1 এবং SN2 দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, আর এগুলোতে সংযোজন এবং বললাম। তো আজকের মতো আমার ভিডিও দুইটা বোর্ড কোশ্চেন করছে, কিন্তু তারপরেও আমার প্রত্যেকটা কোশ্চেন যেহেতু আমি ধরে ধরে তোমাদেরকে করছি, তোমাদের আশা করি এটা নিয়ে বিভ্রান্তি থাকবে না। তোমরা পরবর্তীতে আমাকে অন্তত জানাবে যে তোমাদের এইভাবে যদি আমি আলোচনাটা করি, অন্তত ব্যাখ্যাগুলো দিয়ে তোমাদের ভিডিওগুলো দিই, তাহলে প্রত্যেকটা বোর্ড হয়তো আমার একটু সময় বেশি লাগলো, হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা লাগলো, তোমাদের কিন্তু সেটা জীবনের জন্য, অর্থাৎ জীবনে একটা থেকে যাবে যে হ্যাঁ আমি ভিডিও দেখে দেখে এই জিনিসগুলো আয়ত্ত করছি এবং আমার খুব সুন্দরভাবে সেটা করছি। তবে কেউ যদি একেবারেই আনাড়ি হও, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অতটা ফ্রুটফুল হবে না, কারণ সব কিছু তোমার কাছে নতুনের মতো মনে হবে। কারণ এই মুহূর্তে আমি রিভিশন দিচ্ছি কিংবা MCQগুলো নিয়ে আলোচনা করছি, সুতরাং যাদের অন্তত জৈব যৌগে ভালো মোটামুটি প্রিপারেশন আছে তাদের এই ক্লাসগুলো অত্যন্ত কার্যকর হবে। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বেস্ট অফ লাক, খোদা হাফেজ।